আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর চ্যানেলে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো বরাবরের মতো সাথে আছে আমি রাজাউল। আজকে আমি আর্থিক বিবরণীর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এই পর্বে মালিকানা সত্তা বিবরণী অর্থাৎ মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী কীভাবে করতে হয় তার একটি নমুনা প্রশ্ন আমরা বা সব আমাদের দেখাবো। তো তার পূর্বে আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্ব শুরু করা যাক। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী, অর্থাৎ কীভাবে মালিকানা সত্তা পরিবর্তন করতে হয় তা আমরা দেখাবো। এই মালিকানা সত্তা করতে গেলে তোমাকে তো অবশ্যই নিট লাভ প্রয়োজন হবে। তো আমি ধরলাম নিট লাভ 30,000 টাকা। এই 30,000 টাকা ধরে আমি এখন একটা মালিকানা সত্তা বিবরণী পরিবর্তন কীভাবে হয় তার একটি নমুনা প্রশ্ন সমাধান করব। দেখো, এই আমরা মালিকানা সত্তা করতে গেলে কিন্তু নিট লাভ লাগবে। আমরা পূর্বের ভিডিওতে আমরা নিট লাভ কীভাবে নির্ণয় করতে হয় বা নিট ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয় তা কিন্তু দেখা গেছে। তোমরা কিন্তু অবশ্যই এটার পূর্বের ভিডিওটি দেখে আসবে, ঠিক আছে? তো দেখো, মালিকানা সত্তা বিবরণী করতে গেলে ফার্স্টে প্রশ্ন থেকে অর্থাৎ রিয়ামিল যে দেওয়া থাকবে রিয়ামিল থেকে আমরা মূলধনটা লিখব। প্রথমে আমাদের প্রশ্ন থেকে আমরা মূলধনটা লিখব। মূলধনের সাথে আমরা যদি নিট লাভ হয় তাহলে নিট লাভ আমরা প্লাস করব, আবার যদি নিট ক্ষতি হয় তাহলে কি করব? মাইনাস করব, ঠিক আছে? নিট লাভ হলে প্লাস করব মূলধনের সাথে, আবার ক্ষতি হলে নিট ক্ষতি হলে মাইনাস করব। দেন আমরা এই মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। এই অতিরিক্ত মূলধন যোগ করব। অতিরিক্ত মূলধন যোগ করার পরে আমরা মূলধনের সুদটা আমরা যোগ করব, সমন্বয়ে থাকবে। এই মূলধনের সুদটা আমরা সমন্বয়ে থাকবে। দেখবো যে রিয়ামিলেও আমাদের মূলধনের সুদ দেওয়া আছে, আবার যদি রিয়ামিলে মূলধনের সুদ দেওয়া থাকে সেটা কিন্তু এখানে প্লাস হবে না। শুধুমাত্র যদি সমন্বয়ে যদি দেওয়া থাকে যে মূলধনের সুদ ধরতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা মূলধনের সুদটা যোগ করব এই আমরা অতিরিক্ত মূলধন প্লাস করার পর, ঠিক আছে? যদি আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে অর্থাৎ রিয়ামিলের মধ্যে দেওয়া থাকে, অর্থাৎ এখানে রিয়ামিল যে দিচ্ছে রিয়ামিলের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে আমরা মূলধনের সুদটা প্লাস করব না, ঠিক আছে? তারপরে আমরা নগদ বা পণ্য উত্তোলন, যদি আমাদের উত্তোলন দেওয়া থাকে তাহলে আমরা নগদ উত্তোলন দেওয়া হয় নগদ উত্তোলনটা প্লাস করব, এবং পণ্য উত্তোলন দেওয়া থাকলে পণ্য উত্তোলনটা আমরা মাইনাস করব। সচরাচর পণ্য উত্তোলনটা আমাদের সমন্বয়ে দেওয়া থাকবে, আর উত্তোলনটা তো সরাসরি আমাদের অঙ্কে রিয়ামিলে বলা থাকবে। তারপরে আসো আয়কর অথবা জীবন প্রিমিয়াম। আয়কর থাকলে আমরা মাইনাস করব, জীবন প্রিমিয়াম থাকলেও আমরা কি করবো বলতো? মাইনাস করব। তারপর আসো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ যদি দেওয়া থাকে রিয়ামিলে সেটা মাইনাস করবো না, কিন্তু যদি সমন্বয় দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা মাইনাস করবো। উত্তোলনের সুদটা বের করে আমরা মাইনাস করে দেবো। আমি আবার বলতেছি, এই উত্তোলনের সুদ মাইনাস হবে, মূলধনের সুদ প্লাস হবে। এগুলো শুধুমাত্র এই সমন্বয় যদি অঙ্কের মধ্যে সমন্বয় যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে হবে। যদি অন্যথায় যদি আমাদের রিয়ামিলের মধ্যে দেওয়া থাকে সেটা কিন্তু মালিকানা সত্তা বিবরণী পরিবর্তন বিবরণীতে আসবে না, ঠিক আছে? দেন এই কাজটা কমপ্লিট করার পর আমরা একটা অ্যামাউন্ট পাবো। অ্যামাউন্ট পাওয়ার পরে যদি অঙ্কের মধ্যে সাধারণ সঞ্চয় যদি দেওয়া থাকে, আমাদের রিজার্ভ যদি দেওয়া থাকে তাহলে এই সাধারণ সঞ্চয়টা আমরা প্লাস করে দেবো। প্লাস করার পর যে একটা অ্যামাউন্ট পাবো সেটাই হচ্ছে আমাদের মালিকানা সত্তার সমাপনী উদ্বৃত্ত, অর্থাৎ আমরা বলতে পারি সমাপনী মালিকানা সত্তা অথবা সমাপনী মূলধন, ঠিক আছে? মূলত এইভাবে মালিকানা সত্তা বিবরণী আমাদের নির্ণয় করতে হয়। এর বাইরে সচরাচর কোনো কিছু আসে না। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবো তখন হয়তো বা আরও কিছু দু একটা জিনিস থাকতে পারে। সচরাচর ইন্টারমিডিয়েটে দেখা যাচ্ছে এর বাইরে কোনো কিছু আসে না। মূলত মালিকানা সত্তা বিবরণীতে এর বাইরে কোনো কিছু আসবে না। এখন এই বিবরণী অনুযায়ী আমি এখন এই অঙ্কটা সমাধান করব। দেখো, আমরা প্রথমে এখানে একটা ঘর করলাম, দুটো টাকার ঘর করলাম, ঠিক আছে? বিবরণ টাকা, ওকে। আমরা দেখো উপরে আমি কোনো কিছু লিখলাম না, উপরে তোমরা শুধু লিখবা যেমন আমাদের একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, তোমার প্রতিষ্ঠানের নামটা লিখবা, পরে লিখবা মালিকানা সত্তা বিবরণী, পরে একটা তারিখ দেওয়া থাকবে সেই তারিখটা লিখে দেবো। আমি শুধু লিখলাম মালিকানা সত্তা বিবরণী, হ্যাঁ, মালিকানা সত্ত্ব পরিবর্তন কথাটা লিখতে হবে নতুন করে, পরিবর্তন বিবরণী, ঠিক আছে? মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী। আচ্ছা, প্রথমে আমি কি বলছি? প্রথমে মূলধনটা লিখে দেখো, আমার অঙ্কের মধ্যে মূলধন দেওয়া আছে 1 লাখ টাকা। আমি মূলধনটা লিখলাম। মূলধন কয় টাকা দেওয়া আছে আমাদের? 1 লাখ টাকা। আমি 1 লাখ টাকা লিখে দিলাম এখানে। দেন এই মূলধনের সাথে কি করতে হবে? নিট লাভ হলে প্লাস করতে হবে, নিট ক্ষতি হলে কি করতে হবে? মাইনাস করতে হবে। আমাদের অঙ্কে আমি ধরলাম যে নিট লাভ 30,000 টাকা, তাহলে আমি এটা প্লাস করে দেবো, প্লাস নিট লাভ। তোমাদের কিন্তু নিট লাভটা অঙ্কের মধ্যে বের করতে বলবে। তো আমরা আপাতত ধরলাম যে নিট লাভ 30,000 টাকা। 30,000 টাকা লিখলাম, ওকে, প্লাস করলে 1,30,000 টাকা হয়, ঠিক আছে?
দেন আমরা বলছি কি নিট লাভের সাথে আমরা কি করব, অতিরিক্ত মূলধন যোগ করব। দেখো তো প্রশ্নের মধ্যে কোন জায়গায় অতিরিক্ত মূলধন আছে কিনা, যে অতিরিক্ত মূলধন লেখা আছে কিনা, বা সমন্বয়ে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, মূলধনের সুদ ধরতে হবে, ধারে বিক্রয় দেওয়া আছে, আসবাবপত্র অবসরে দেওয়া আছে। আমার কোথাও অতিরিক্ত মূলধন না, যদি অতিরিক্ত মূলধন থাকতো, যে অ্যামাউন্টটা দেওয়া থাকতো সেই অ্যামাউন্টটা আমরা প্লাস করে দিলাম। যেহেতু অতিরিক্ত মূলধন না, তাহলে এখানে আমাদের অতিরিক্ত মূলধন আসবে না, পরে আসে মূলধনের সুদ। এই যে মূলধনের সুদ বলা আছে, দেখো বলা আছে যে মূলধনের সুদ ধরতে হবে 10%। তাহলে মূলধনের সুদ কত পার্সেন্ট? 10%। আমাদের দেওয়া আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা দেওয়া আছে, 1 লাখ টাকার উপর আমাদের সুদ ধরবে। 1 লাখ টাকার উপর 10% যদি সুদ ধরি তাহলে কত আসতেছে বলতো? 10,000 টাকা। তাহলে এটা সমন্বয়ে দেওয়া আছে। দেখো মূলধনের সুদটা আমাদের কোথায় দেওয়া আছে? সমন্বয়ে দেওয়া আছে, আমাদের রেয়ামিলে দেওয়া নেই। যদি রেয়ামিলে দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু এখানে নিয়ে আসতাম না, যেহেতু সমন্বয়ে দেওয়া আছে তাহলে এখানে অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখবো প্লাস মূলধনের সুদ। আবার এই মূলধনের সুদটা অন্যান্য ব্যয়ের মধ্যে চলে যাবে। পরিচালন ব্যয় যখন আমরা করি, মূলধনের সুদ কত টাকা? মূলধনের সুদ এই দেখো বলা আছে 10% মূলধনের সুদ। আমাদের মূলধন দেওয়া আছে 1 লাখ, 1 লাখ টাকা 10% হচ্ছে 10,000 টাকা। তো আমরা যোগ যদি করি তাহলে হচ্ছে 1,40,000 টাকা, ঠিক আছে। দেন আমাদের মূলধনের সুদ আমরা যোগ করার পর আমরা উত্তোলনগুলো মাইনাস করি। যেমন অঙ্কের মধ্যে ফার্স্টে একটা উত্তোলন দেওয়া আছে, দেখো উত্তোলন দেওয়া আছে, রেয়ামিলের মধ্যে উত্তোলনটা মাইনাস করে দেবো, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কাজ কি? উত্তোলন মাইনাস উত্তোলন। উত্তোলন কত টাকা দেওয়া আছে? 10,000 টাকা। এই যে আমাদের যেটা রেয়ামিলে দেওয়া থাকবে সেটাকে সচরাচর আমরা বলতে পারি নগদ উত্তোলন। আমি এখানে বলছি যে নগদ বা পণ্য উত্তোলন। তাহলে রেয়ামিলে কি দেওয়া আছে? একটা উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা, আমরা মাইনাস করে দিলে আমাদের আসতেছে 1,30,000 টাকা, ঠিক আছে। তো দেখো এখানে আরেকটা জিনিস উত্তোলন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম একটা উত্তোলন, আয়করও একটা উত্তোলন। আমি আয়করটা এখানে দিই নাই, শুধু জীবন বীমা প্রিমিয়ামটা দিছি। তাহলে আমি এখানে লিখছি, দেখো যদি আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে এটা মাইনাস হবে। তাহলে মাইনাস হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, ঠিক আছে। কত টাকা জীবন বীমা প্রিমিয়াম? দেখো বলা আছে 5,000 টাকা। তাহলে আমি এখানে 5,000 টাকা লিখলাম, মাইনাস করলে আমার থাকতেছে 1,25,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, পরে বলা আছে, দেখো এখানে আমাদের বলা আছে যে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা। আমি পণ্য উত্তোলন করছি নিজ প্রয়োজনে 1,000 টাকা। তাহলে যদি সকল ধরনের উত্তোলনে কিন্তু আমাদের এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস পণ্য উত্তোলন, ঠিক আছে। তাহলে পণ্য উত্তোলন কত? 1,000 টাকা দেওয়া আছে, আমি 1,000 টাকা মাইনাস করলাম। তাহলে দেখো আমি এই যে উত্তোলনের সুদ মাইনাস লিখছি, উত্তোলনের সুদ সমন্বয়ে কি উত্তোলনের সুদের কথা বলা আছে? দেখো তো এখানে দেখো তো সমন্বয়ে কোনো উত্তোলনের সুদের কথা বলা আছে? যদি বলা নাই তাহলে আমার এই কাজটা এখানে আর কোনো কিছু নাই, আমাদের এখানে আয়করও নাই। তাহলে আমাদের এই কাজটুকু আমাদের কমপ্লিট। তাহলে 1,25,000 টাকা থেকে যদি আমরা 1,000 টাকা মাইনাস করি তাহলে কত আসতেছে বলতো? 1,24,000 টাকা, তাই না? এই যে আমরা বলছিলাম উত্তোলনের সুদ পর্যন্ত মাইনাস করে টাকাটা এই পাশে নিয়ে যাবো। তারপর দেখবো অঙ্কের মধ্যে সাধারণ সঞ্চিতি বা রিজার্ভ আছে কিনা। দেখো আমাদের একটা সাধারণ সঞ্চিতি দেওয়া আছে 10,000 টাকা। যদি সাধারণ সঞ্চিতি থাকে তাহলে সেই অ্যামাউন্টটা তোমরা এই পাশে যোগ করে দেওয়া। অর্থাৎ সাধারণ সঞ্চিতি মানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো একটা রিজার্ভ তৈরি করে রাখা, ঠিক আছে। এটাকে আমরা সাধারণ সঞ্চিতি বলি। তাহলে প্লাস হচ্ছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই এটা প্লাস করে দিতে হবে। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি কত টাকা দেওয়া আছে আমাদের? 10,000 টাকা। এই 10,000 টাকা লিখে দিলাম, ওকে। তাহলে আমাদের যোগ করলে কত আসতেছে? 1,34,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্তা বা সমাপনী মূলধন, আমরা বলতে পারি সমাপনী। সুতরাং সমাপনী মালিকানা সত্ত্ব। তো আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীটা কিভাবে তৈরি করতে হয়। এই মালিকানা সত্ত্বটা কোথায় চলে যাবে? আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব সেখানে আমরা দায় পাশে মালিকানা সত্ত্বের বিবরণী দিয়ে অঙ্কটা দায় পাশে আমরা মালিকানা সত্ত্বের বিবরণী দিয়ে শুরু করব, ঠিক আছে। তো আমরা এই মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী পড়লাম এই পর্বে। আমরা পরবর্তী পর্বতে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় তার একটি নমুনা প্রশ্ন সমাধান করব। তারপর আজকে পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।